আমরা লুইস মডেল শুরু করেছিলাম, যদিও আমরা জাস্ট স্টার্টিংটাও শেষ করতে পারিনি। তো আমরা আজকে লুইস মডেলটা কমপ্লিট করব আশা রাখি। এরপর যদি সময় পাই তাহলে আমরা নেক্সটে আগাবো, ঠিক আছে? জি স্যার। জি স্যার। তোমরা কি বাসায় কি কেউ দেখেছিলে লুইস মডেল? কি দেখেছো বাসায়, না এরপরে আর বই ধরো নাই? আমি ক্লাস নেওয়ার পরে কে কে ধরেছে স্যার একটু আমার দেখি তো। আসলে বই নাই স্যার। কেউ ধরো নাই? কেউ দেখি এমন কেউ আছো যে বইটা বের করেছো আমি ক্লাস নেওয়ার পরে? দেখি সত্য করে বলো। একজনও ধরো নাই? আচ্ছা ঠিক আছে। স্যার ওদিনকে তো ওদিনকে আমরা তিনজনই ক্লাস, স্যার সুবর্ণ আর আমি স্যার আপনার ক্লাস। স্যার আমরা তো ক্লাস উপস্থিত ছিলাম না। আচ্ছা আচ্ছা, উপস্থিত ছিল না, কি পড়িয়েছি সেটাও জানো না নাকি? না স্যার। আচ্ছা ঠিক আছে। না ভালো, ক্লাসে যা পড়ায় এগুলো বাসায় পড়বা না, বুঝছো? তাহলে ভবিষ্যতে খুব ভালো করতে পারবা, ঠিক আছে? স্যারের পর থেকে পড়বো। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, তাহলে আমরা লুইস মডেল অধ্যাপক ডব্লিউ আর্থার লুইস, হ্যাঁ, 1954 সালে তার একটা নামকরা বই আছে, সেটা হচ্ছে ইকোনমিক ডেভেলপমেন্ট উইথ আনএমপ্লয়মেন্ট সাপ্লাই অফ লেবার। তো তিনি এই বইয়ে তোমার দ্বৈত অর্থনীতির বিষয়ে একটি থিওরি প্রদান করেন, সেটিকে তার নাম অনুসারে লুইস মডেল বলা হয়। বুঝতে পেরেছ? এখন লুইস মডেলে যেহেতু দ্বৈত অর্থনীতি, তোমরা বুঝতে পারছো এখানে দুইটি অর্থনৈতিক খাত থাকবে। একটি হচ্ছে জীবন নির্বাহী খাত, এর আরেক নাম হচ্ছে কৃষি খাত, আরেকটা হচ্ছে শিল্প খাত। এখন আমরা বরাবরের মতোই, তোমরা যেহেতু অলরেডি থার্ড ইয়ার উঠে গিয়েছো, যে কোনো থিওরি পড়তে গেলেই কিন্তু আমাদেরকে আগে কিছু অনুমিত শর্তকে ধরে নিতে হয়। তদ্রূপ লুইস মডেলেরও কিন্তু বেশ কিছু শর্ত আছে, যেই শর্তগুলা অ্যাক্টিভ থাকলেই কেবলমাত্র লুইস মডেলটা তোমার কার্যকরী হবে, আদারওয়াইজ হবে না, ঠিক আছে? এখন লুইস মডেলের যে অনুমিত শর্তগুলা, প্রধান শর্ত নাম্বার 1 হচ্ছে দুটি খাত, একটা হচ্ছে কৃষি খাত, আরেকটা হচ্ছে শিল্প খাত। আমার কথা কি শোনা যাচ্ছে সুমাইয়া? হ্যাঁ হ্যাঁ। তাহলে দুটি খাত থাকবে, কি কি খাত থাকবে বলো, সুমনা বলো। কৃষি খাত আর শিল্প খাত। ওকে, একটা থ্যাংক হচ্ছে ইউ। কৃষি খাত। থ্যাংক ইউ। এরপর হচ্ছে নাম্বার 2 যে অনুমিত শর্ত, সেটা হচ্ছে কৃষিখাতের শ্রমের যোগান অসীম। কৃষিক্ষেত্রে শ্রমের যোগানটা থাকবে অসীম। এই শ্রমের যোগান অসীম বলতে কি বুঝো? কে আবার ওই কেয়া? স্যার অসীম হচ্ছে সীমাহীন, যেটাকে বলে আর কি স্যার। ভেরি গুড। তার মানে এই কৃষিক্ষেত্রে যে শ্রমের যোগানটা, তার কোনো সীমা থাকবে না। ক্লিয়ার? সীমা থাকবে না, জি স্যার। ওকে, নাম্বার 3 অবশ্যই স্যার। হচ্ছে কৃষিখাতের শ্রমিকের প্রান্তিক উৎপাদন শূন্য বা ঋণাত্মক। আমি ব্যাপারটা আবার বলছি, কৃষিখাতে প্রান্তিক উৎপাদন শূন্য অথবা ঋণাত্মক। যার সাউন্ড হচ্ছে সে মিউট করে রেখো প্রয়োজনে। তাহলে ঋণাত্মক ম্যাক্সিমাম কি হবে? 0 অথবা শূন্য বা ঋণাত্মক ঋণাত্মক হবে, কিন্তু শূন্য এবং কি ঋণাত্মক। কিন্তু ধনাত্মক হবে না, না। ঠিক আছে? জি স্যার। আচ্ছা, এরপর কৃষি খাততে শিল্প খাতের শ্রমের অবাধ স্থানান্তর বিদ্যমান। তোমার এটাকে শ্রমের গতিশীলতা বলা যায়, যে তোমার কৃষি খাত থেকে যে শিল্প খাতে শ্রমের স্থানান্তর হবে, শ্রমের স্থানান্তর তো বুঝো, মানে একটা খাত থেকে শ্রমিক আরেকটা খাতে যাবে এবং সেটি হবে অবাধ, জি স্যার। মানে এই শ্রমিক স্থানান্তরের ক্ষেত্রে কোনো বাধা থাকবে না। ওকে, নেক্সট অনুমিত শর্ত হচ্ছে বাধা থাকবে না। কৃষিখাতে শ্রমের মজুরি স্থির এবং তা গড় উৎপাদনের সমান হবে। ক্ষেত্রে শ্রমের মজুরি স্থির। শ্রমের মজুরি স্থির মানে তো বুঝতে পারছো যে যে সে দাম বাড়বে না, রাইট, তার মজুরি সর্বদা স্থির এবং সেটি হচ্ছে গড় উৎপাদনের সমান। এরপর
নেক্সট অনুমিত শর্ত হচ্ছে তোমার শিল্প খাতে অধিক মজুরি প্রদান করা হয়। তার মানে তোমার কৃষি ক্ষেত্রে যে মজুরি প্রদান করা হয় শিল্প ক্ষেত্রে তার চেয়ে বেশি মজুরি প্রদান করা হয়, রাইট। এবং সর্বশেষ যে অনুমিত শর্ত, এই শর্তটা অনেক ক্ষেত্রে প্রযোজ্য, সেটা হচ্ছে আহ, অর্থনীতিতে আন্তর্জাতিক বাণিজ্য থাকবে না। আন্তর্জাতিক বাণিজ্য না থাকা মানে হচ্ছে কি, আন্তর্জাতিক বাণিজ্য থাকবে না। তার মানে হচ্ছে মানে এই দেশের সাথে অন্য কোনো দেশের কোনো আন্তর্জাতিক বাণিজ্য থাকবে না, এবং তার মানে দেশটি হচ্ছে তোমার বদ্ধ অর্থনীতির দেশ। তোমরা মানে তো স্যার অভ্যন্তরীণ অর্থনৈতিক কাজ চালু থাকবে। হ্যাঁ হ্যাঁ, তার মানে তোমরা যে প্রথম বর্ষ দ্বিতীয় বর্ষে পড়েছো যে বদ্ধ অর্থনীতি বলতে কি বুঝো, খোলা অর্থনীতি বলতে কি বুঝো, ওই যে ওপেন মার্কেট ক্লোজ মার্কেট, তাহলে অর্থনীতিটা হবে ক্লোজ মার্কেটের, মানে কোনো ওপেন মার্কেট সিচুয়েশন থাকবে না। ঠিক আছে, এই শর্তগুলো হচ্ছে আর্থার লুইসের ক্ষেত্রে অনুমিত শর্ত। এই শর্তগুলো অ্যাক্টিভ থাকলেই মূলত তোমার আর্থার লুইসের এই থিওরিটা কার্যকর হবে। এখন আমরা যদি আর্থার লুইসের এই দ্বৈত নীতি মডেলটার বিশ্লেষণে যাই, তাহলে লুইস মডেল অনুযায়ী তোমার অর্থনৈতিকভাবে মূলত এখানে অনুন্নত দেশকে চিন্তা করা হয়েছে। অনুন্নত দেশে তোমার কি থাকে আমরা সবাই জানি, অনুন্নত দেশে কিন্তু তোমার ক্যাপিটালের অভাব থাকে, বাট লেবারের কিন্তু আবার আধিক্য থাকে। তোমরা এটা থাকে না। জানার কথা তোমাদের, যখন তোমরা প্রথম বর্ষে সুযোগ ব্যয় পড়েছো অথবা মৌলিক অর্থনৈতিক সমস্যার মধ্যে কিভাবে পণ্য উৎপাদন করবে এরকম একটা বিষয় কিন্তু আমরা পড়াতাম। সেখানে তোমার কিভাবে উৎপাদন করবে এরকম একটা টার্ম ছিল, এবং সেই টার্মের ক্ষেত্রে বলা হতো কি, যে দেশে শ্রমের আধিক্য সে দেশ শ্রম ব্যবহার করবে, যে দেশে মূলধনের আধিক্য সে দেশ মূলধন ব্যবহার করে দ্রব্য উৎপাদন করবে। মনে পড়ে কি? মনে পড়ে? হ্যাঁ, মৌলিক সমস্যা। আচ্ছা, রাইট অর্থনীতিতে মৌলিক সমস্যা। রাইট রাইট, হ্যাঁ। এখন যেহেতু দ্বৈত নীতির যে মডেলটা, এটা কিন্তু মূলত অনুন্নত দেশগুলা বা উন্নয়নশীল দেশগুলোর ক্ষেত্রে প্রযোজ্য। অতএব এখানে কি হবে, তোমার কৃষি ক্ষেত্রে শ্রমের আধিক্য থাকবে, এবং এই শ্রমটা শিল্প ক্ষেত্রে অর্থাৎ জীবন নির্ভর যে খাতটা আছে এই খাতটি থেকে তোমার শিল্প খাতে স্থানান্তরিত হবে। এবং এখানে আরো যে বিষয়গুলো আছে সেটা হচ্ছে কৃষি ক্ষেত্রে যে তোমার শ্রম আছে বা কৃষি ক্ষেত্রে থেকে যে আয়টা হবে, এখানকার পুঁজিটা পুনর্নিয়োগ হবে না। পুনর্নিয়োগ বলতে যে বিষয়টা বোঝায়, পুনর্নিয়োগ বলতে কি বুঝতে পারছো বিষয়টা কি? সেটি হচ্ছে তোমার তুমি একটা জিনিস উৎপাদন করলা, উৎপাদন করার পরে সেখান থেকে তুমি যদি পরবর্তীতে আবার তারই একটা অংশ পুনরায় ব্যবহার করে উৎপাদন করো, সেটা হচ্ছে পুনর্নিয়োগ বলা হয়। কিন্তু কৃষি ক্ষেত্রে এই পুনর্নিয়োগটা হয় না, বাট শিল্প ক্ষেত্রে এটা সম্ভব। আর আরেকটা ব্যাপার হচ্ছে, যেহেতু পুঁজির স্বল্পতা আছে, আবার এখানে তোমার কি আছে, ছদ্মবেশী বেকারত্ব আছে। ছদ্মবেশী বেকারত্বটি কি আমি কিন্তু গতকালকে ক্লিয়ার করেছিলাম, যদিও গতকালকে শুধু রনি আর সুবর্ণ ছাড়া বোধ হয় আর কেউ ছিল না। অতএব আজকে তোমাদের কাছ থেকে অথবা আমাকে এই ছদ্মবেশী বেকারত্বটা ক্লিয়ার করতে হবে, তা নাহলে কিন্তু তোমরা পুরো টার্মটাই ভালো মতো বুঝবা না। এই মুহূর্তে যারা আছো, ছদ্মবেশী বেকারত্ব বলতে কি বুঝো? কেউ কি শেয়ার করতে পারো একটু, দেখি তো কে বলতে পারো? সুমাইয়া, সুরাইয়া, কেয়া? ছদ্মবেশী বেকারত্ব বলতে কি বুঝো? আচ্ছা ঠিক আছে, হয়তো ভুলে গেছো, আমি তোমাদের বলে দিচ্ছি, খেয়াল করো। স্যার আবার একটু বুঝিয়ে দেন স্যার। হ্যাঁ, ছদ্মবেশী বেকারত্বের ইংরেজি হচ্ছে ডিসগাইজড আনএমপ্লয়মেন্ট। এটা কিন্তু চাকরির পরীক্ষাতে আসে, খুবই ইম্পর্টেন্ট একটা টার্ম। ছদ্মবেশীর বেকারত্বের ইংরেজি হচ্ছে
ডিসগাইজড আনএমপ্লয়মেন্ট। আর তার মানে হচ্ছে যখন কোনো একটা খাতে বা কোনো একটা কাজে তোমার, প্রান্তিক উৎপাদন শূন্য হয় বা ঋণাত্মক হ্যাঁ বলো, মানে প্রান্তিক ঋণাত্মক হয়। উৎপাদন শূন্য এবং ঋণাত্মক হয়। আচ্ছা, হ্যাঁ ঠিক আছে। সেটা হচ্ছে যখন কোন একটা খাতে তোমার 4 জন শ্রমিক উৎপাদন মানে নিয়োগ করলে সেই দ্রব্যটা উৎপাদন করা সম্ভব, সেই ক্ষেত্রে তুমি যদি 4 জনের জায়গায় 6 জন শ্রমিক ব্যবহার করে উৎপাদন করো, তাহলে 2 জন শ্রমিক যে তুমি অতিরিক্ত ব্যবহার করলা, সেই 2 জন শ্রমিকের প্রকৃতপক্ষে প্রান্তিক উৎপাদন কি? 0, শূন্য। 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 অতএব এই ক্ষেত্রে ওই 2 জন ব্যক্তি কি? ছদ্মবেশী বেকার। আমার কথা কি বুঝতে পেরেছো? জি স্যার। বুঝতে পেরেছো? কে আবার ওই ছদ্মবেশী বেকারত্ব কি বুঝতে পারলা? এই কারো কারো সাউন্ড আসছে, কথা বোঝা যাচ্ছে না তোমাদের সাউন্ডের কারণে। প্রয়োজন না হলে মিট করে রাখো। সোমাইয়া, জি স্যার। কার থেকে যেন সাউন্ড আসতেছে, মিট করো, মিট করো। আচ্ছা, এখন তাহলে আলটিমেটলি কি দাঁড়াচ্ছে তোমার? লুইস মডেল অনুযায়ী তোমার লুইস মডেল অনুযায়ী কি হবে? তোমার যেহেতু কৃষিক্ষেত্রে অতিরিক্ত শ্রমিক আছে, সেটা শিল্পক্ষেত্রে স্থানান্তরিত হবে এবং শিল্পক্ষেত্রে সে অতিরিক্ত শ্রমিক নিয়োগ করার ফলে তোমার অধিক পরিমাণ দ্রব্য উৎপাদিত হবে। আর যেহেতু শিল্পক্ষেত্রে তোমার পুনর্নিয়োগের সুযোগ আছে, সেই শ্রমিকটা আবার যেহেতু পুনর্নিয়োগ হবে, নতুন করে যে আয়টা আসবে সেই আয়টা আবার বিনিয়োগ হবে, ফলে উৎপাদনের পরিমাণ বাড়তে থাকবে এবং বেকারত্ব হ্রাস পাবে। এইভাবে একটা অনুন্নত দেশ অর্থনৈতিকভাবে মানে বেটার অফ হওয়ার সুযোগ থাকবে। এটা হচ্ছে তোমার লুইস মডেলের মূল ব্যাখ্যা। আমরা এখন স্ক্রিন শেয়ার দিয়ে একটা চিত্র আছে, সেটা আমরা একটু বিশ্লেষণ করব। আচ্ছা, তোমরা কি চিত্রটা দেখতে পাচ্ছ? জি স্যার, দেখা যায়। আচ্ছা, ঠিক আছে। তোমরা লক্ষ্য করো, এখানে ভূমি অক্ষ এবং লম্ব অক্ষ দুইটি অক্ষে আমরা এখানে ভূমি অক্ষে দেখানো হয়েছে কি? নিয়োগ, মানে কি শ্রমের নিয়োগ। আর লম্ব অক্ষে দেখানো হয়েছে কি? শ্রমের মজুরি, ওয়েজেস। স্যার, এটা কি ছদ্মবেশী বেকারত্বের চিত্র? না 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 না, এটা ছদ্মবেশী বেকারত্বের চিত্র না, এটা হচ্ছে লুইস মডেলের চিত্র। আচ্ছা আচ্ছা। এটা হচ্ছে লুইস মডেলের চিত্র। লুইস মডেলের যে তোমার দুইটা খাত আছে, শিল্প খাত থেকে জীবন নির্বাহী খাতে যে তোমার শ্রমের স্থানান্তর হবে এবং একটা অর্থনীতিতে বেটার অফ হবে, সেই যে থিওরিটা, এই থিওরির সূত্রটা হচ্ছে, চিত্রটা হচ্ছে এইটা, লুইস মডেল। ঠিক আছে, খেয়াল করো, ভূমি অক্ষে এন দিয়ে হচ্ছে নিয়োগ দেখানো হয়েছে, আর লম্ব অক্ষে তোমার মজুরি দেখানো হয়েছে। আর এই যে যে বক্র রেখাটা দেখতে পাচ্ছ, ডান দিক থেকে বাম দিকে ক্রমশ নিচের দিকে নেমে গেছে, এটা কি দেখতে পাচ্ছ? এম থেকে এম পি এ একটা রেখা, আরেকটা হচ্ছে M1 থেকে P1। তোমরা কি আমার কথা শুনতে পাচ্ছ? জি স্যার, জি স্যার। আচ্ছা স্যার, শুনতে পাচ্ছি। আচ্ছা, ওকে। এবার লক্ষ্য করো, তোমার এখানে যে এস এস রেখা দেখতে পাচ্ছ, এস এস রেখা, এটা হচ্ছে কৃষি খাতের মজুরি, ওকে। আর সিএস হচ্ছে শিল্প খাতের মজুরি,
ওকে, এইটুকু ওকে, জি স্যার। রেসপন্স করতে হবে। আর এমপি, এমপি যেটা, এমপি কে তুমি বলতে পারো এমপিএল ও বটে, সেটা হচ্ছে মার্জিনাল প্রোডাক্ট অফ লেবার। এমপিটা হচ্ছে মার্জিনাল প্রোডাক্ট অফ লেবার, ঠিক আছে। এখানে কৃষি খাতের ফোন দিছো, কৃষি খাতের তোমার মজুরি হচ্ছে ওএস, খেয়াল করো, কৃষি খাতের মজুরি ওএস, আর শিল্প খাতের মজুরি হচ্ছে ওসি, ওসি, ঠিক আছে। জি স্যার। এখন খেয়াল করো এখানে কি ওসি ইজ গ্রেটার দেন ওএস, তার মানে তোমার শিল্প খাতের মজুরিটা কৃষি খাতের চেয়ে কি বেশি, এটুকু বুঝে গেল। ওসি ইজ গ্রেটার দেন ওএস, এক রেসপন্স করো, এটুকু বুঝতে পারছো। জি স্যার। আর তোমার এই যে এমপিএল, সেটা হচ্ছে মার্জিনাল মার্জিনাল প্রোডাক্ট অফ লেবার। এটা তোমার মজুরিকে ভারসাম্য হয়েছে কোথায় দেখো, এই বিন্দুতে, ঠিক আছে। আচ্ছা 10 সেকেন্ড একটু একটু অপেক্ষা করো। বুঝতে পারছি আমার 12টা বাজে ক্লাস ছিল, তোমার এই জন্য আমি তুমি কি লেখাপড়া করো কোথায় নাজরুদ্দিনে নেই, অথবা তো আমি নাজরুদ্দিন কলেজে ছাড়, এই যে বুঝতে পারছি তুমি ছাত্রই হবা, ঠিক আছে। এখন যে ক্লাস 12টা ক্লাস, এর জন্য তোমাকে হ্যালো সাদিয়া, কথা কস কি লাগা? আচ্ছা বসো বসো, এবার তুই বল। তুমি দেখো ভালো মতো ঠিক করে আম খাইতেছি, ডিস্টার্ব করিস না। এই যে বাতাসের আওয়াজ আসছে, ও ওই যে ও গেছে মনে হয় জঙ্গলে পড়তে। ওই, আম খাইতেছি। ঠিক আছে, ঠিক করে আমি ক্লাসে আছি। একটা ক্যামেরা অন করি। স্যারের কইস না আবার। আচ্ছা সরি, একটা শিডিউল ছিল তো একটু, হ্যাঁ। আচ্ছা তোমরা খেয়াল করো, মার্জিনাল প্রোডাক্ট অফ লেবার আর শিল্প খাতের যে ওয়েজেস, সেটা এই বিন্দুতে ভারসাম্য হয়েছে, এটুকু কি তোমরা বুঝতে পেরেছো? দেখো তো আমি কার্সর দিয়ে কিন্তু মার্ক করে দিচ্ছি, এই বিন্দুতে ভারসাম্য হয়েছে, ঠিক আছে। কৃষি খাত আর শ্রম খাতের ভাষণ। না না না, কৃষি খাত না, কৃষি খাতে তো আমাদের কি হয়েছে, কৃষি খাত থেকে আমাদের সারপ্লাস লেবার আছে না, যে আমাদের যে অতিরিক্ত শ্রম আছে, সেই শ্রমটাকে আমরা কি করলাম, যেহেতু কৃষি খাতের শ্রমিকের ডিসগাইজ ছদ্মবেশী বেকার রয়ে গেল না, সেই বেকার শ্রমিকগুলা কি আসলো, শিল্প খাতে চলে আসলো, বুঝতে পারছো। এটা হচ্ছে এখানে শিল্প খাতের মজুরি কি ওসি, আর শিল্প খাতের যে মার্জিনাল প্রোডাক্ট অফ লেবার সেটা হচ্ছে এমপি, এই যে বাম দিক থেকে ডান দিকে নিম্নগামী, ঠিক আছে। ওকে, তাহলে এই যে ভারসাম্য বিন্দু হলো, এক্ষেত্রে শিল্প খাতে শ্রমিকের নিয়োগ হলো কি ওএন পরিমাণ, বুঝতে পেরেছো, ওএন, ঠিক আছে। ওএন পরিমাণ হচ্ছে তোমার মজুরি নিয়োগ হবে, আর এই ক্ষেত্রে শিল্প খাতে তাহলে শ্রমিক মজুরি পাচ্ছে কত, ওসি পর্যন্ত, ওসি, ঠিক আছে। আচ্ছা এখন খেয়াল করো, এখানে তাহলে মজুরি যদি আমরা টোটাল আয়তক্ষেত্রটাকে ক্যালকুলেট করি, খেয়াল করো তাহলে সে শ্রমিক যে মজুরি পাচ্ছে সেটা হলো ও এন ই সি, আমি আবার বলছি ও এন ই সি, এই পরিমাণ কি মজুরি পাচ্ছে শ্রমিকরা, মজুরি পাচ্ছে। আচ্ছা হ্যাঁ ঠিক আছে, এটা হলো মোট মজুরি। আর জি স্যার। এই সময়ে শিল্প খাতের মোট উৎপাদন কত? হ্যাঁ বলো, কারো প্রশ্ন মনে হচ্ছে, কেউ কি প্রশ্ন করলা? না স্যার। আচ্ছা খেয়াল করো, তাহলে মোট মজুরি হলো, আমি আবার বলছি ও এন ই সি, এটা একটু ভালো মতো বুঝতে হবে। এখানে মোট মজুরি দাঁড়ালো এইটুকু, কিন্তু তোমার যদি আমরা
মোট উৎপাদনের কথা চিন্তা করি, আমরা মোট উৎপাদন পাবো কিভাবে? ও এন কে এই যে ও এম আছে এটা দিয়ে গুণ করব, তাহলে কি হয় সেটা হচ্ছে ও এন OM ই এম, এম। ই এম, ঠিক আছে? ONEM। হ্যাঁ, গুড গুড, ও এন ই এম। এখন খেয়াল করো, আমরা যদি মোট আয় থেকে মোট মজুরি বাদ দেই তাহলে কিন্তু আমরা আমাদের যে সারপ্লাস কিংবা উদ্ধৃত থাকতেছে সেটা হচ্ছে এম সি ই। আমি আবার MC, বলছি, হুম। এম সি ই। এই যে ত্রিভুজ আকৃতির যেটা, এটা হচ্ছে কি তোমার শিল্পক্ষেত্রে সারপ্লাস বা উদ্বৃত্ত, ঠিক আছে? MCE। হ্যাঁ, এটা হচ্ছে কি উদ্বৃত্ত। শিল্পক্ষেত্রের উদ্বৃত্ত থাকলো। উদ্বৃত্ত খাত। হ্যাঁ, এখন আমরা একটু আগে কি জেনেছি, শিল্পক্ষেত্রে যে সারপ্লাস থাকে সেটা কিন্তু আবার পুনর্নিয়োগ হয়। তাহলে এই যে সারপ্লাসটা আছে সেটা কি হবে? আবার নিয়োগ হবে, মানে এটাকে পুনরায় আবার বিনিয়োগ করবে। ওকে, বুঝতে জি পেরেছো? স্যার। আচ্ছা, পুনরায় যদি বিনিয়োগ করে সেই ক্ষেত্রে খেয়াল করো, এই যে আমাদের মার্জিনাল প্রোডাক্ট ছিল এমপি, সেটা ডান দিকে স্থানান্তরিত হয়ে যাবে M1P1। কি হলো? M1 M1P1। ক্লিয়ার, ঠিক আছে? জি স্যার। জি স্যার। আচ্ছা, ওকে। এখন খেয়াল করো, যেহেতু নতুন আমাদের মার্জিনাল প্রোডাক্ট চলে আসলো, সেটাকে আবার যে মজুরি আছে শ্রমিক শিল্প খাতে, সেটা কি ওসি? তাহলে ওসি কিন্তু এবার নতুন করে E1 বিন্দুতে ভারসাম্য স্থাপন করলো। কে বুঝে গেল? এইটা হ্যাঁ, বলো। স্যার এইটাও কি উদ্বৃত্ত হয়েছে? হ্যাঁ, এটা একটু পরে যাচ্ছে, আগে ভারসাম্যটা চিন্তা করো। আচ্ছা, ঠিক আছে, আমাদের নতুন ভারসাম্য বিন্দু কোথায় গৌরী, বলো? E1 নাকি? হ্যাঁ, E1 নাকি, কেন আবার E1, রাইট। আচ্ছা, এখন খেয়াল করো, তাহলে এইবার যেহেতু পুনরায় এবার বিনিয়োগ হলো, তাহলে এইবার দেখো মোট মজুরি কত? ও N1 E1 E1 সি। দেখো, আমি আবার বলছি, এবার মোট মজুরি কত? ও N1 E1 E1 সি, E1C। সি, ঠিক আছে? জি স্যার। আচ্ছা, আর স্যার। এক্ষেত্রে কিন্তু প্রান্তিক উৎপাদন কিন্তু এই যে M1 থেকে P1 হয়েছে না, তাহলে এই ক্ষেত্রে যদি আমরা মোট উৎপাদনকে ক্যালকুলেট করতে চাই তাহলে আমাদের কোনটা হবে? ও N1 E1 M1, ঠিক আছে? এটুকু এটুকু কি ক্লিয়ার? জি স্যার। ওকে, ঠিক আছে। জি স্যার। হ্যাঁ, এই ক্ষেত্রে আমরা যদি আবার আমাদের নতুন করে সারপ্লাস বা উদ্ধৃতকে বের করতে চাই তাহলে কি হবে? দেখো, আমরা মোট উৎপাদন ও N1 E1 M1 থেকে ও N1 E1 সি, এটাকে কি করব? বিয়োগ করব। এই ক্ষেত্রে আমাদের উদ্ধৃত কত হলো? সেটা হচ্ছে M1 M1 সি E1। দেখো, এটা কি হইলো? বুঝতে পারলা? এই ক্ষেত্রে আমাদের সারপ্লাস হলো M1 সি E1, অথবা জি, তুমি স্যার। যদি বলো PE1 M1, একই কথা। M1CE1। E1, রাইট। এইটুকু বুঝো নাই কে কে? এটা না বুঝলে কিন্তু লুইস মডেলের কিছুই বুঝবো না। আর এটা বুঝলে আমরা প্রায় শেষ পর্যায়ে চলে আসছি লুইস মডেলের অ্যাটলিস্ট চিত্রের ব্যাখ্যার ক্ষেত্রে, ঠিক আছে? জি স্যার। আচ্ছা, আমি একটু কোয়েশ্চেন করে নেই, দেখি তোমাদের কার কি অবস্থা। সাদিয়া আছো, গৌরী আছো, মৃদুল আছো, এরপর সুমন হুসাইন। এই সুমন বলো,
আমাদের যে নতুন ভারসাম্য হলো E1, এই ক্ষেত্রে আমাদের যে সারপ্লাস পেলাম আমরা, সেই সারপ্লাসের পরিমাণটুকু কত? সুমন হোসেন বলো। আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ সুমন বলো। আমাদের সারপ্লাস এটা হচ্ছে M1 CE1। হ্যাঁ আচ্ছা, ভেরি গুড। সুমন পেরেছে, আমি ধরে নিব তোমরা সবাই পারবা, আর না পারলে কিন্তু আমাকে প্রশ্ন করতে হবে। ওকে, জি স্যার। তাহলে খেয়াল করো, এই যে আমরা ইনিশিয়াল ভারসাম্য পেলাম E1, ঠিক আছে, তারপরে নতুন ভারসাম্য পেলাম, সরি ইনিশিয়াল ভারসাম্য ছিল E, আর একটা আছে নতুন ভারসাম্য হলো E1। এই ক্ষেত্রে তোমার কি নতুন সারপ্লাস হলো না? এরপরে জি, স্যার। কি হবে? এই যে যে সারপ্লাসটা পেলাম আমরা CE1M1, এটা কি হবে? এটা কিন্তু আবার তোমার নতুন করে পুনর্বিনিয়োগ হবে, যেহেতু শিল্প খাতে পুনর্বিনিয়োগ আছে। তাহলে কি এইভাবে নতুন বিনিয়োগ হবে, আবার সারপ্লাস হবে, নতুন বিনিয়োগ হবে, সারপ্লাস হবে। এভাবে কি হবে? তোমার কৃষি ক্ষেত্রে যে ডিসগাইজ বা ছদ্মবেশী বেকারত্ব ছিল, এগুলো সব শিল্প ক্ষেত্রে এসে পুনর্নিয়োগ হবে, দেশের উৎপাদন বাড়বে, জিডিপি বাড়বে, এবং দেশের আর্থিক অবস্থার কি হবে? দেশের উন্নত হবে। দেশের আর্থিক অবস্থার উন্নতি হবে নাকি? আচ্ছা, জি, স্যার। এইটা হলো লুইস মডেলের মূল ব্যাখ্যা। আশা করি পরীক্ষায় আসলে তোমরা এটাকে খুব সুন্দর করে চিত্রটা এঁকে অ্যান্সার করতে পারবা, ঠিক আছে? জি স্যার। আচ্ছা, এখন তোমরা সবাই জানো যে আমাদের কিন্তু সকল থিওরি কিছু সমালোচনা থাকে, ঠিক তদ্রূপ ভাবে আমাদের লুইস মডেলের কিন্তু কিছু সমালোচনা আছে, ঠিক আছে? এখন আমরা লুইস মডেলের কিছু সমালোচনা দেখব, এগুলা খুব সহজ। নাম্বার 1 হচ্ছে, খেয়াল করো, লুইস মডেল তোমার জীবন নির্বাহী খাতের কথা কি বলেছে? প্রথম সমালোচনা হচ্ছে, লুইস মডেল জীবন নির্বাহী খাতে তোমার কি বলেছে, যে এখানে ছদ্মবেশী বেকারত্ব থাকবে, কিন্তু প্রকৃতপক্ষে লুইস মডেলের ক্ষেত্রে যে তোমার কৃষি ক্ষেত্রে যে মজুরি কথা বলা হয়েছে, এটা কিন্তু ঠিক না, কারণ অনেক ক্ষেত্রেই কিন্তু কৃষিতে মজুরি প্রদান করা হয় না। আমার কথাটা কি বুঝতে পারলা? জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, কিভাবে মজুরি প্রদান করা হয় না? ধরো তোমাদের বাড়িতে যদি তোমরা ধান লাগাও, আমি সবাইকেই বলছি, তোমরা ধান লাগাইতে গেলে যদি তোমরা বেশি করে ছেলেরা যদি বাবাকে সাহায্য করতে যাও ধান লাগানোর ক্ষেত্রে, বাবা কি তোমাদের কি কোনো মজুরি দিবে, না মজুরি ছাড়াই কাজটা করে আসবা বলো তো? মজুরি ছাড়াই করতে হবে স্যার। রাইট রাইট। কিন্তু লুইস কি বলছে, যে জীবন নির্বাহী খাতে মজুরি প্রদান করা হয়, এটা কিন্তু আসলে প্রকৃতপক্ষে বিষয়টা সব ক্ষেত্রে ঠিক না। তুমি যদি লেবারকে হায়ার করো তাহলেই মজুরি দিবা, আর তুমি যদি নিজের কাজ করো সেই ক্ষেত্রে কিন্তু মজুরি দিবা না। ওকে? জি স্যার। জি স্যার। আচ্ছা, দ্বিতীয় যে সমালোচনা সেটা বলছে যে লুইস বলেছেন বা লুইস ধরে নিয়েছেন যে কৃষি ক্ষেত্রে শ্রমিকের প্রান্তিক উৎপাদন কি জিরো অথবা ঋণাত্মক। ঋণাত্মক, এটা কিন্তু সব ক্ষেত্রে সত্য নয়। কারণ কি, তোমার কৃষি ক্ষেত্রে কিন্তু কি হয়, কৃষি ক্ষেত্রে কিন্তু তোমার অনেক সময় হঠাৎ করে শ্রমিকের প্রচুর ডিমান্ড বেড়ে যায়, বুঝতে পারছো? যখন প্রচুর ডিমান্ড বেড়ে যায়, আর ডিমান্ড বেড়ে গেলে কি হয়, শ্রমিকের মজুরি তো বাড়বে, সেক্ষেত্রে মজুরি জিরো বা ঋণাত্মক না, বরং ধনাত্মক হতে পারে নাকি? ধনাত্মক হতে পারে, জি স্যার। ঠিক আছে, লুইস যখন কিন্তু মজুরি বেড়ে যায়। আচ্ছা, আর লুইস কি বলছে, শ্রমিকের মজুরি আইদার জিরো অথবা নেগেটিভ, ঋণাত্মক হবে। ঠিক আছে? জি স্যার। তাহলে কি দাঁড়ালো, এক্ষেত্রেও লুইসের মডেলটা কিন্তু আসলে সেভাবে অ্যাকসেপ্টেড হয় না। নাম্বার 3, এটা হচ্ছে তোমরা একেবারে নিজেরাই বোঝো, এই বর্তমান যুগে লুইস কি ধরেছে, যে আন্তর্জাতিক বাণিজ্য নাই। এটা এখন পাগলেও মানে না, পাগলেও বিশ্বাস করে না যে একটা দেশ
যে দেশের সাথে অন্য কোনো দেশের বাণিজ্য নাই। তুমি পৃথিবীতে এই মুহূর্তে প্রায় 198টা স্বাধীন দেশ আছে, আর 228টা মোটামুটি কিছু পরাধীন দেশ সহ। তুমি কি এমন একটা দেশ দেখাইতে পারবা যে দেশে এই মুহূর্তে আন্তর্জাতিক বাণিজ্য নাই? বলো তো। না স্যার। না স্যার, সব দেশেই আছে। হ্যাঁ, সব দেশে আছে। আচ্ছা, সব দেশে আছে। তাহলে লুইস যে বলেছে তোমার আন্তর্জাতিক বাণিজ্য থাকবে না, বিষয়টা কিন্তু একেবারেই কি অর্থহীন। ভুল। আচ্ছা, এরপরে লুইস ধরে নিয়েছে কি শ্রমের যোগানটা অসীম, মানে কি শ্রমিকের যোগানটা সীমাহীন। কিন্তু প্রকৃতপক্ষে শ্রমিকের যোগান তো সীমাহীন না। একজন শ্রমিক, জি না স্যার। তোমার দৈনিক 24 ঘন্টা, একজন শ্রমিকের দৈনিক কত 24 ঘন্টা থাকে। তার এর মধ্যে ধরো 8 ঘন্টা সে ঘুমায়, 2 ঘন্টা খাওয়া দাওয়া করে, রেস্ট নেয়, আরো প্রাকৃতিক কাজ থাকে। এখন সবকিছু মিলে যে শ্রমিক আছে তাদের যোগানকে তুমি কখনোই অসীম বলতে পারো না। অসীম হইতে পারে কি একমাত্র কি ভূমির যোগান অসীম, কিন্তু শ্রমিকের যোগান কিন্তু অসীম না। শ্রমিকের যোগান একটা নির্দিষ্ট সার্টেন লেভেল পর্যন্ত সাধারণত থাকে। অতএব লুইসের এই কথাটাও কিন্তু গ্রহণযোগ্য নয়। আর লুইস এই মডেলটার ক্ষেত্রে বলছে যদি ছদ্মবেশী বেকার থাকে তাহলেই এই মডেলটা কার্যকর হবে। বছরে সব সময় কিন্তু ছদ্মবেশী বেকার থাকবে না, বিশেষ করে খুব ভরা মৌসুম। এই যে কিছুদিন আগে দেখো আমাদের কৃষকদের কি যখন সর্ষে গম তারপর বিভিন্ন ফসল লেগে গেছে, তখন কি কৃষকদের কাজের পরিমাণ অনেক বেড়ে গেছে না, নাকি? জি স্যার। আর যখন বর্ষাকাল আসে, যখন কি জমিতে পানি থাকে, জি স্যার। কাজ কম থাকে, সেই মুহূর্তে কি হতে পারে কৃষকের ক্ষেত্রে ছদ্মবেশী বেকারত্ব কথাটা খাটে। কিন্তু ভরা মৌসুমে কিন্তু কৃষকরা সাধারণত বেকার থাকে না এবং ছদ্মবেশী বেকারত্ব তখন থাকে না। অতএব সর্বক্ষেত্রে তাহলে কিন্তু এটি কার্যকর নয়, থাকে না। আচ্ছা, এরপরে বলছে যে কি তোমার শ্রমিক কৃষি খাত থেকে শিল্প খাতে খুব সহজেই স্থানান্তর করা যাবে, কিন্তু প্রকৃত পক্ষে এই যে শ্রমিকের স্থানান্তর এইটাও কিন্তু খুব ইজিলি সম্ভব হয় না। কেন সম্ভব হয় না? তোমার অনেক ক্ষেত্রে বিভিন্ন ধরনের কি বলে ধর্মীয় সংস্কৃতি আছে, ধর্মীয় গোড়ামি আছে, নানান ধরনের কি বলে এটাকে তোমার বিভিন্ন ধরনের একটা কুসংস্কার আছে। এইসব কারণে কিন্তু অনেক ক্ষেত্রেই তোমার কি হয়, শ্রমিক কিন্তু এক জায়গা থেকে আরেক জায়গায় কিন্তু সহজে স্থানান্তর করা যায় না। আচ্ছা, কেমন হতে পারে এটা তো তোমরা অনেকেই জানো, এটা কি কেউ শেয়ার করতে পারো যে ধর্মীয় গোড়ামির ক্ষেত্রে বা ধর্মীয় কুসংস্কারের কারণে তোমার শ্রমিক এক জায়গা থেকে আরেক জায়গায় স্থানান্তর হওয়াটা অতটা সহজ হতে পারে না বা হয় না? এটা কি কেউ শেয়ার করতে পারো? দেখো তো। স্যার এইটা তো স্যার সেই ক্ষেত্রে কি স্যার কোনো পূজা মণ্ডপ, যেমন কোনো পূজা মণ্ডপে যদি মুসলমান জনগোষ্ঠী যেরকম কাজে যায় না, আছে না, ভেরি ওইখানে গুড, পূজা হচ্ছে, যে ভেরি গুড, শ্রমিক ভেরি দরকার, গুড, সেই ক্ষেত্রে কি? ভেরি গুড, আমি এইটাই শুনতে চাচ্ছিলাম। আচ্ছা, এখানে যেমন ধরো গৌরী আছে, অনেকেই আছে, ধরো অনেকের মধ্যে কুসংস্কার আছে না যে না ও বাসায় পূজা করে আমি যাব না, গুনাহ হবে, এরকম আছে কি না? জি স্যার, আছে স্যার। আচ্ছা, বর্তমানে অনেক আছে। আবার কোন হিন্দু শ্রমিক যদি থাকে যে না ওদের বাড়িতে তো গরু কুরবানি দিছে, গরু তো আমাদের মাতা, আমরা ওখানে গরুর মাংস, ওরা গরুর মাংস খায়, আমরা ওদের বাসায় কাজ করতে যাব না, এটা কি হতে পারে? স্যার হতে পারে। হতে পারে না? এখন হয়তো হতে কমে পারে গেছে, স্যার। না এখন হয়তো কমে গেছে, আগে তো এটা অনেক বেশি ছিল। আমি জানি না তোমরা এটা শুনছো কিনা, আমাদের এলাকায় একসময় অনেক হিন্দু ছিল, যদি মাটির কলসে পানি নিত এবং কলস যদি কেউ ছুঁয়ে দিত তাহলে সে কিন্তু কলসটা ভেঙে ফেলতো। তোমরা কি জানো এরকম ঘটনা কখনো শুনছো? স্যার এই ধরনের ঘটনা তো বহুত আগের জি ঘটনা স্যার, স্যার। শুনছো না? গৌরী, এখন গৌরী কই? জি স্যার, হ্যাঁ, এরকম ঘটনা আছে না গৌরী? জি স্যার, আছে স্যার। অনেক আগে ছিল। তার মানে কি, এই যে দেখো ধর্মীয় সংস্কৃতির ব্যাপারে অথবা যারা তোমার ওই উপজাতি
ধরো তোমার উপজাতিদের মধ্যে যারা চাকমা আছে, মারমা আছে, গারো আছে। এখন তোমার একজন চাকমা বা চাকমারা যাই হোক অনেক বেশি আছে। ধরো একজন ইভেন ধরো ওই যে যারা যাযাবর, ওই বৌদ্ধ বৌদ্ধ বলে না, যাযাবর ওদেরকে চিনো? ওই যে যারা নৌকায় বাস করে, চিনো? জি স্যার, ওটা হচ্ছে গিয়া স্যার, এটাকে কি বলে? বদ্যি বলে আমাদের এলাকায়। বেদের মেয়ে। বেদের মেয়ে, হ্যাঁ, রাইট রাইট বেদের রাইট মেয়ে। রাইট। হ্যাঁ, দেখো ওদেরকে কিন্তু অনেকে আমরা হাসি তামাশা করি এবং ওদের সাথে অনেকে যোগ করা হয় না। এখন জি স্যার। যদি দুইটা বেদের মেয়ে আসে, ওদেরকে কাজ দিবা তোমরা? বলো। না স্যার, বাড়িতে তো আসে না, মাঝে স্যার। দরজায় খুলি না নাকি স্যার? ওরা আসলে তো দরজা লাগাই রাখি নাকি? অথবা হিজড়া? আচ্ছা না স্যার, আমি দরজা লাগাই না স্যার। আচ্ছা হিজড়া, হিজড়া আসছে কি করবা? নাকি হিজড়া পালাও স্যার, নাকি? তখন দরজা লাগাইতে হয়। আচ্ছা শোনো, এই যে এইসব ক্ষেত্রে অনেক গোঁড়ামি আছে, অতএব এইসব গোঁড়ামির কারণে কি হবে, এই বিধিটা কিন্তু কার্যকর হয় না। আচ্ছা এরপরে তাহলে আমরা কি বুঝতে পারলাম যে এই যে শ্রমিকের যে স্থানান্তরটা, এটা কিন্তু লুইস যতটা ইজিলি ধরে নিয়েছে যে কৃষি খাত থেকে শিল্প খাতে স্থানান্তর হবে, কিন্তু এটা প্রকৃতপক্ষে অতটা সহজ নয় বিভিন্ন কারণে। এর মধ্যে সবচেয়ে বড় হচ্ছে ধর্মীয় কুসংস্কার, অথবা বিভিন্ন ধরনের কালচারাল, অথবা তোমার কাস্ট, জাতিগত। ইভেন ধরো হিন্দুদের মধ্যে অনেক ধরনের কাস্ট আছে, কেউ ব্রাহ্মণ, কেউ ক্ষত্রিয়, শূদ্র, বৈশ্য। এক্ষেত্রে কিন্তু অনেকে আছে ব্রাহ্মণদের জি, স্যার। বাসায় হয়তো শূদ্রদেরকে কাজ দেয় না, এমন হতে পারে, ঠিক আছে? জি আর স্যার, এরপর আবার হচ্ছে- রায়, আবার মালো, এরকম স্যার। রাইট রাইট, অনেক ফ্যাক্টর আছে। আচ্ছা এইগুলো হচ্ছে তোমার সমালোচনা। এখন এই যে যদি সমালোচনাগুলো আমরা বললাম, এইসব আলোচনার পরেও একটা বিষয় কিন্তু সত্য, যে এত সব সমালোচনা থাকা সত্ত্বেও কিন্তু কিছু কিছু ক্ষেত্রে এই লুইস মডেলটা একটা দেশের, বিশেষ করে অনুন্নত দেশের অর্থনৈতিক উন্নয়নের ক্ষেত্রে কিন্তু একটা বেশ গ্রহণযোগ্য বা একটা বেশ ভালো একটা মডেল বলে স্বীকার করে নেওয়া হয়। বুঝতে পেরেছো? এই হচ্ছে স্যার। লুইস মডেলের মূল কথা। আমরা সমালোচনা সহ শেষ করলাম। আর আরেকটি বিষয় হচ্ছে, আমি তো গত ক্লাসটা রেকর্ড করতেছিলাম, রেকর্ডে ক্লিক করার পরে কোনো কারণে হয়তো ক্লিকটা হয়নি, রেকর্ডটি হয়নি, সেই জন্য আপলোড দিতে পারিনি। কিন্তু আজকে সেই ভুলটা হয়নি, আজকে রেকর্ড হচ্ছে আমি যতটুকু জানি। অতএব আজকের ক্লাসটা আমি আমার জীবন থেকে নেওয়া চ্যানেলে আপলোড দিয়ে দিব। তোমরা চাইলে যারা ক্লাসটা করেনি তারা দেখে নিতে পারবা। আর আমাদের কিন্তু টাইম আছে জীবন থেকে নেয়া। হ্যাঁ, আমার টাইম কিন্তু লেস দেন 1 মিনিট, যে কোনো সময় কেটে যাবে। তোমরা সবাই ভালো থেকো, যারা কষ্ট করে ক্লাসে অ্যাটেন্ড করেছো অসংখ্য ধন্যবাদ। আর যারা অ্যাটেন্ড করনি তারা নেক্সটে অ্যাটেন্ড করবা, সেই প্রত্যাশা থাকবে। আর আগামী দিন আমরা এই লুইস মডেলের পরবর্তীতে, এই লুইস মডেলটা তোমার অনুন্নত দেশের কৃষি ক্ষেত্রে কতটা গ্রহণযোগ্য, লুইস মডেলের সাথে কিন্তু এই পড়াটা যুক্ত থাকে। অতএব এইটা নিয়ে আমরা একটা কথা বলবো। এরপরে ইনশাল্লাহ আমরা ফি রেনেস মডেলটা নিয়ে কথা বলে সেটা দেখার চেষ্টা করব। ঠিক আছে? সেই পর্যন্ত সবাই ভালো থাকবা, জি, স্যার। সুস্থ থাকবা এবং সবাই ইনশাল্লাহ স্যার, ইনশাল্লাহ মেনে তারপরে চলাফেরা মেনে করবা। চলবো। জি স্যার। আর আশা করি আজকে যা পড়িয়েছি তা একটু বাসায় দেখার চেষ্টা করবা। নিজেরা না পড়লে জি, স্যার। স্যাররা ক্লাস নিয়ে কিন্তু তোমাদের কোনো বেনিফিট দিতে পারবে না। তোমাদেরকে নিজেদের একটু হলেও পড়তে হবে। ঠিক আছে? অবশ্যই, সবাই স্যার। ভালো থাকবে।